ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পটলাইট মুভিজ। আজ আপনাদের জন্য যা বলিব সত্য বলিব ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। এই ওয়েব সিরিজটি আসল ঘটনার উপর বেস করে বানানো হয়েছে। তবে শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো চলুন তাহলে শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতেই আমরা কলকাতা পুলিশের একজন অফ ডিউটি পুলিশ অফিসার তাপস সাহাকে দেখি। সে 31st নাইটে নিজের দুই বন্ধুকে নিয়ে একটা পাব থেকে ফিরছিল। আর যেহেতু তাপস নিজেই ড্রাইভ করবে তাই সে ড্রিঙ্ক করেনি। অন্যদিকে আমরা কয়েকজন লোককে ট্যাক্সিতে বসে একটা মেয়েকে টিজ করতে দেখি। মেয়েটির সাথে একটা ছেলেও ছিল। তারা যখন বাইকে করে যাচ্ছিল ওই ট্যাক্সিতে বসে থাকা লোকরা ওদের ফলো করতে শুরু করে এবং তাদের বাইকটাকে দাঁড় করাতে বলে। তাপস তখন গাড়ি করে ফেরার সময় এই ঘটনাটা দেখতে পায়। ওই ট্যাক্সিতে বসে থাকা লোকেরা ওই ট্যাক্সিটাকে বাইকের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় এবং ট্যাক্সি থেকে নেমে ওই মেয়েটার হাত ধরে টানাটানি শুরু করে। তাপসও তখন নিজের গাড়ি সেখানেই দাঁড় করায় এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। তাপস তাদের জানায় যে সে কলকাতা পুলিশের আইসি তাপস সাহা, কিন্তু তারা তখন বলে তারাও কলকাতা পুলিশেরই লোক। আর এই বলে তাপসকে মারধর করতে শুরু করে। তাপস সেখানেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের প্রীতাকে দেখানো হয়। সে একজন পাবলিক প্রসিকিউশনের উকিল আর তার বয়ফ্রেন্ড ব্যাঙ্গালোরে কাজ করত। প্রীতা তার ফার্স্ট কেসটা জিতেছিল বলে তার বস অজয় প্রীতাকে বোর্ডে তার নামের পাশে 1 লিখতে বলে, কারণ এই বোর্ডে এই অফিসের প্রত্যেকটা উকিলের নাম লেখা আছে আর তার পাশে তারা কটা কেস জিতেছে সেই সংখ্যাটা লেখা আছে, যাতে তাদের মোটিভেশন বাড়ে। তাপসবাবুর এই কেসটা খুব তাড়াতাড়ি রাজ্যে ছড়িয়ে যায়। সব নিউজ চ্যানেলই এই খবরটা কভার করে। আর এই কেসটাকে সবাই গুড কপ ভার্সেস ব্যাড কপের নাম দিয়েছিল, কারণ যে ভিকটিম সেও পুলিশের লোক আর যারা সাসপেক্ট তারাও পুলিশের লোক। প্রীতার অফিসের লোকেরা এই কেসটাকে নিয়ে আলোচনা করছিল। আসলে পুলিশ ওই 5 জন আততায়ীর মধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছিল, বাকি 2 জনকে খুঁজে পায়নি। আর এই কেসটা আসলে কে পাবে সেই নিয়েই আলোচনা হচ্ছিল। প্রীতা সবটাই শুনতে পায় কিন্তু কিচ্ছু বলে না। আসলে প্রীতা এই কেসটা নিতে চাইছিল, কিন্তু সে সবে একটাই কেস জিতেছে আর সে এখন নতুন, আর এটা অনেক হাই প্রোফাইল কেস, তাই সে সাহস করে বলতে পারে না যে সে এই কেসটা নিতে চায়। বাড়ি গিয়ে প্রীতা এই কেসের ব্যাপারে আরও জানার চেষ্টা করে যে সেদিন অ্যাকচুয়ালি কী হয়েছিল। আর অন্যদিকে আমরা একটা পুলিশ অফিসারকে লুকিয়ে লুকিয়ে পুলিশ কাস্টাডিতে থাকা তাপসবাবুর ডক্টরের প্রেসক্রিপশনে কিছু লিখতে দেখি। পরের দিন কলকাতা পুলিশের এসপি সুশান্ত প্রীতার বস অজয়কে তাপসের এই কেসটা দেয়। অজয়বাবু এই কেসটার জন্য একটা অ্যাডভোকেট চাইছিল। প্রীতা তখন অজয়বাবুকে জানায় যে ক্রাইম সিনটা ওয়েলিংটন এবং হিন্ট সিনেমার মাঝামাঝি একটি 4 মাথার মোড়ে, আর সেই দিন 31 ডিসেম্বর ছিল। প্রীতা নিজে সেখানে গেছিল। সেই দিন সব দোকানবাজার বন্ধ ছিল। সেখানে একটা এটিএমও ছিল, কিন্তু এটিএমের ক্যামেরাটা তার আগে থেকেই খারাপ ছিল। আর সেই দিন কোনো সিকিউরিটি গার্ডও ছিল না, তাই ক্রাইম সিনটা থেকে কোনো ব্রেকথ্রু পাওয়া যাবে না, তাই তাদের অন্য রাস্তা দেখতে হবে। প্রীতা আরও বলে সে কি অজয়বাবুর ডেপুটি হিসেবে এই কেসটা জয়েন করতে পারে। অজয়বাবু জানায় যে প্রীতা এখন নতুন, আর যেহেতু এটা অনেক হাই প্রোফাইল কেস তাই সে এই বিষয়ে একটু ভেবে দেখবে। আর প্রীতার হাতে এখন অনেক সময় আছে, সে ফিউচারে আরও অনেক কেস পাবে। এই বলে অজয়বাবু চলে যান। এরপর প্রীতা সেই হসপিটালে যায় যেখানে তাপসবাবুকে অ্যাডমিট করা হয়েছিল। প্রীতা সেখানে গিয়ে তাপসবাবুর বন্ধু প্রদীপের সাথে কথা বলে জানতে পারে যে তাপসবাবুকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রীতা তখন প্রদীপকে আশ্বাস দিয়ে জানায় যে তার বস অজয়বাবু নিজেই কেসটা নিয়েছেন, তাই ঠিক একটা সুরাও হবেই, কালপিটরা শাস্তি পাবেই। প্রদীপ বলে কি শাস্তি হবে, ওই দুটো কালপিটকে এখনও তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাপসবাবুর 2 মেয়ে, এখন তাপসবাবুর ওয়াইফের সাথে তার বড় মেয়ে হসপিটালে বসে আছে, আর ছোটটা খুবই ছোট। তাপসবাবুর মাকেও সামলানো যাচ্ছে না। তাপসবাবু অনেক সিম্পল একটা ছেলে ছিল, তার কাজের অনেক চাপ ছিল, আর যেটুকু সময় পেত সে নিজের ফ্যামিলি আর বন্ধুদের সাথেই কাটাতো। আর তারা যেই বাইকটা দেখে এগিয়ে গেছিল সেই 2 জনকেও পুলিশ খুঁজে পায়নি। এইসব কথার মাঝখানে প্রীতার বস অজয়বাবু তাপসবাবুকে হসপিটালে দেখতে আসে। অজয়বাবু সেখানে প্রীতাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে প্রীতাকে এখানে আসতে বলেনি। পরে অজয়বাবু এ নিয়ে প্রীতাকে অনেক বকাবকিও করে, কিন্তু অ্যাট লাস্ট অজয়বাবু প্রীতাকে এই কেসটায় নিজের ডেপুটি হিসেবে নয়, প্রীতাকে একাই এই কেসটা হ্যান্ডেল করতে বলে সেখান থেকে চলে যান। এরপর প্রীতা হসপিটালেই বসেছিল, আর তখনই সে খবর পায় যে তাপসবাবুকে আর বাঁচানো যায়নি। আসলে তাপসবাবু বেঁচে গেলে নিজেই বলে দিত সেই দিন আসলে কি হয়েছিল, কিন্তু তাপসবাবু আর বেঁচে নেই, তাই এই কেসটা এখন অন্যদিকেও ঘুরে যেতে পারে। এরপর আমরা সেই 2 পুলিশ অফিসার শিবনাথ গুপ্তা এবং বাসুদেব বাউরিকে থানায় এসে সারেন্ডার করতে দেখি। এই 2 জনকেই পুলিশ খুঁজে পাচ্ছিল না। এরপর আমরা লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টের অর্ণব বাসুকে দেখি। তারই ওপর আইসি তাপসবাবুর মার্ডার কেসের তদন্তের ভার দেওয়া হয়েছিল। অর্ণব একটা পুলিশ অফিসারকে তাপসবাবুর 2 বন্ধুকে ডেকে এনে সাসপেক্টদের ভেরিফাই করতে বলে।
অর্থাৎ শিবনাথ এবং বাসুদেবকে ভেরিফাই করতে বলে। আর এইদিকে প্রীতা জানতে পারে তার বস অজয়বাবুকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাই প্রীতা অজয়বাবুর সাথে দেখা করতে যায়। আর অন্যদিকে অর্ণব শিবনাথ আর বাসুদেবকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তারা দুজনেই বলে যে যা বলার তাদের উকিল বলবে, উকিলকে ছাড়া তারা কিচ্ছু বলবে না। আর এইদিকে প্রীতা অজয়বাবুর সাথে দেখা করে বেরোনোর সময় অজয়বাবুর ছেলে মৃদুলের সাথে দেখা হয়। মৃদুল প্রীতাকে বলে যে সে প্রীতাকে বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু প্রীতা ফোন তোলেনি। তখন প্রীতা বলে তাদের যা ডিসিশন নেওয়ার তারা নিয়েছে, তাহলে মৃদুল তাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছে কেন? এই দেখে আমরা বুঝতে পারছিলাম মৃদুলের সাথে প্রীতার কোনো একটা সম্পর্ক আছে। সেটা কেমন সম্পর্ক সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। এরপর প্রীতা কোর্টের মেমো পায়, আর তার মধ্যে জয়রাজের নাম লেখা ছিল। জয়রাজ আগে তারই অফিসে কাজ করত এবং সে সেরা সরকারি উকিল ছিল। প্রীতার বস অজয়বাবু জয়রাজকে চ্যাম্প বলে ডাকত। সারা জীবনে জয়রাজ একটা মাত্র কেস হেরেছিল, আর তারপর থেকেই সে অফিস ছেড়ে দিয়েছিল। তারপর 7-8 বছর তার কেউ খোঁজ পায়নি। এরপর আমরা একজন মন্ত্রী নিখিলবাবুকে জয়রাজের সাথে ফোনে কথা বলতে দেখি। আসলে জয়রাজ নিজের অ্যাসিস্ট্যান্টকে এই কেসটা লড়তে বলেছিল, কিন্তু নিখিলবাবু চাইছিল জয়রাজ যেন এই কেসটা লড়ে। জয়রাজ নিখিলবাবুকে জানায় যে সে ওই 4 জন সাসপেক্টকে বুঝিয়ে এসছে যে কোর্টে তাদের কি বলতে হবে। এই শুনে নিখিলবাবু বলে কেসটা জয়রাজ লড়লেই ভালো হয়, কারণ অপোনেন্টে জয়রাজের এক্স বস অজয় লড়বে। এই শুনে জয়রাজ কেসটা নিতে রাজি হয়ে যায়। দেখে মনে হচ্ছিল জয়রাজের সাথে অজয়বাবুর পাস্টে কোনো একটা কিছু হয়েছিল, যার জন্য জয়রাজ অজয়বাবুর ওপর রেগে আছে। এরপর আমরা পুলিশ সায়েন্স ল্যাবের একটা সিন দেখি, যেখানে তাপসবাবুর পোস্টমর্টম রিপোর্ট একজন কম্পিউটারে টাইপ করছিল। সেই লোকটার বাড়ি যাওয়ার তাড়া ছিল বলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বাড়ি চলে যেতে বলে, এবং তার অ্যাসিস্ট্যান্ট বলে সেই রিপোর্টটা টাইপ করে লালবাজারে পাঠিয়ে দেবে। তাই ওই লোকটা বাড়ি চলে যায়। অন্যদিকে প্রীতা অর্ণবের সাথে এই কেসটার ব্যাপারে কথা বলতে যায়। অর্ণব প্রীতাকে জানায় 31স্টে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আশেপাশে কেউ ছিল না, যেই ঝামেলাটা দেখেছে। যদি কোনো সাক্ষী থাকতো তাহলে তাকে পাওয়াটাও মুশকিল। এমনিতেও এই কেসটা অনেক অফবিট, পুলিশি আক্রান্ত আর পুলিশি সাসপেক্ট, ফলে কেউ যদি দেখেও থাকে পুলিশের ঝামেলার ভয় সামনে আসবে না। প্রীতা তখন অর্ণবকে জিজ্ঞাসা করে যে ওই 2 জন সাসপেক্টের সাথে কথা বলা যাবে। অর্ণব বলে প্রীতা চাইলে চেষ্টা করে দেখতে পারে, কিন্তু এতে কোনো লাভ হবে বলে তার মনে হয় না, কারণ ওরা নিজের উকিলকে ছাড়া কোনো কথা বলবে না বলেছে। অন্যদিকে অজয়বাবুকে সুশান্তবাবু আনঅফিসিয়াল একটা খবর জানায় যে 2 জন এই কেসে প্রাইম সাসপেক্ট শিবনাথ আর বাসুদেব, এদের দুজনকারই এগেনস্টে আগে আলাদাভাবে মোট 3টে ক্রিমিনাল কেস হয়েছে। প্রমাণের অভাবে ওরা দুজনেই বেকসুর খালাস হয়েছে। তাই বোঝাই যাচ্ছে যে তারা পুলিশ হয়েও আগে এই ধরনের কাজ করত আর এখনও করছে। তাই এই কেসটায় সঠিক নির্ণয় পাওয়াটা খুবই দরকার, কারণ পুলিশ ফোর্সের মধ্যে এই রকম অফিসার থেকে গেলে সব দিক থেকেই ডেঞ্জারাস। আর যদি সেটা প্রমাণ করতে না পারে তাহলে সেটা আরও ডেঞ্জারাস ব্যাপার হবে। এরপর কোর্টের বাইরে জয়রাজের সাথে প্রীতার দেখা হয়। জয়রাজ প্রীতাকে জানায় যে সেও আগে ওদেরই অফিসে ছিল। এরপর প্রীতা পুরো ঘটনাটা কোর্টে জাজকে বলে যে 31 ডিসেম্বরে পার্ক স্ট্রিট থেকে ডিনার করে ফেরার পথে ওয়েলিংটনের রাস্তা দিয়ে আসছিলেন কালীঘাট থানার আইসি তাপস সাহা আর তার বন্ধুরা। ওয়েলিংটনের মোড়ে এসে তাপসবাবুরা দেখেন একটা বাইকে কাপিলকে ডিস্টার্ব করছে কয়েকজন মদ্যপ লোক, অর্থাৎ অ্যাকিউজড বাসুদেব বাউরি, শিবনাথ গুপ্তা, আশুতোষ সাহা, সুব্রত মাইতি এবং ট্যাক্সি ড্রাইভার উমাকান্ত সাউ। প্রয়াত তাপসবাবু সৎ দায়িত্ববান পুলিশ হওয়ার কারণে ঘটনাটা আটকানোর চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ায় অভিযুক্তরা অত্যন্ত অসন্তুষ্ট হন এবং ঝামেলা শুরু করেন। অভিযুক্ত বাসুদেব বাউরি আর তার সঙ্গীরা মিলে নিরস্ত তাপস সাহাকে বেধড়ক মারতে শুরু করেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাপসবাবু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হন। ভেন্টিলেটর সাপোর্টে থাকাকালীন তাপসবাবুর মৃত্যু হয়। লাইভ ফিটনেস হিসেবে রয়েছে তাপসবাবুর 2 বন্ধু। ওদের মধ্যে একজন প্রদীপবাবু মনে রাখতে পেরেছিলেন পলাতক ট্যাক্সির নাম্বার। সেই সূত্র ধরে গ্রেপ্তার হন ড্রাইভার উমাকান্ত এবং পুলিশ হস্টেলে ঘুমিয়ে থাকা 2 অভিযুক্ত আশুতোষ এবং সুব্রত। প্রথমে অ্যারেস্ট হওয়া 3 জন অভিযুক্ত লোকাল থানার ইনভেস্টিগেশন অফিসারকে যা বয়ান দিয়েছেন তার সাথে উইটনেসের বয়ান হুবহু মিলে গেছে। পরে 2 জন অভিযুক্ত আরও 2 দিন পর সারেন্ডার করে, যদিও বা তারা পুলিশকে কোনো স্টেটমেন্ট দিতে চায়নি, কিন্তু এই কেসে 2 জন লাইভ উইটনেস তাদের আইডেন্টিফাই করেছে। উমাকান্তকে ছাড়া বাকি 4 জন কিন্তু পুলিশ কর্মী, আর এদের মধ্যে 2 জন আগে 3টে কেসে অভিযুক্ত ছিল। ওদের পাস রেকর্ড আর ইনফ্লুয়েন্সের কথা মাথায় রেখে প্রীতা প্রসিকিউশনের কাছ থেকে 509 ইপটিজিং, 307 অ্যাটেম্প্ট টু মার্ডার এবং 302 মার্ডারের ধারায় এবং ডেফিনেট ইনভেস্টিগেশনের জন্য কোর্টকে রিকোয়েস্ট করে যে যাতে ওদের জামিন গ্রাহ্য না করা হয় এবং অ্যান এক্সটেনশন অফ পুলিশ কাস্টাডি, অর্থাৎ আরও কিছুদিন ওদের যেন পুলিশ কাস্টাডিতে রাখা হয়। এরপর কোর্টের জাজ
জয়রাজবাবুকে বলার সুযোগ দেন। জয়রাজবাবু তখন বলেন, প্রীতা যে তার মক্কেলের নামে এতগুলো মামলার কথা বলল, তার মধ্যে একটাও কেস আর চলছে না। প্রত্যেকটি মামলায় তার মক্কেলদের সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। তাই এখন সে নিজের মক্কেলের জামিন চায় না, কারণ সে চায় এই 4 সৎ পুলিশ অফিসারের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যে মামলাটিকে তাড়াতাড়ি খারিজ করতে, এবং সে চায় তাদের বেকসুর খালাস করে দেওয়া হোক। এরপর জয়দেব নিজের বক্তব্য প্রমাণ করার জন্য ডেকে নেয় তার প্রথম সাক্ষী, প্রয়াত তাপস সাহার বন্ধু নিখিলেশ সামন্তকে। জয়দেব নিখিলেশকে জিজ্ঞাসা করে কতদিন হলো সে তাপসবাবুকে চিনতেন। নিখিলেশ বলে সে আর তাপস কলেজ লাইফের বন্ধু। জয়রাজ নিখিলেশকে জিজ্ঞাসা করে সেই দিন রাতে কী ঘটেছিল। নিখিলেশ বলে সেদিন রাতে তারা যখন গাড়িটা থামায়, তখন ওরা কয়েকজন বাইকে একজন আরোহী এবং তার সাথে বসে থাকা একজন ভদ্রমহিলার সাথে খারাপ ব্যবহার করছিল। তখন তাপসবাবু তাদেরকে আটকাতে যায়। জয়রাজ নিখিলেশকে জিজ্ঞাসা করে সেদিন কারা থানায় এসে এফআইআরটা করেছিল। তখন নিখিলেশ বলে সে আর প্রদীপ দুজনে এই এফআইআরটা করেছিল। জয়রাজ তখন নিখিলেশকে জিজ্ঞাসা করে ট্যাক্সির নাম্বারটা কি সে মনে রেখেছিল। নিখিলেশ বলে না, প্রদীপ মনে রেখেছিল। জয়রাজ তখন প্রদীপকে কাঠগড়ায় ডাকে এবং প্রদীপকে জিজ্ঞাসা করে ট্যাক্সির নাম্বারটা কি আপনি মনে রেখেছিলেন। প্রদীপ বলে হ্যাঁ, সেই মনে রেখেছিল। এই শুনে জয়রাজ জিজ্ঞাসা করে তাহলে কি কি মনে আছে, বাইকে যেই আরোহী এবং মহিলাটি ছিল তাদের দেখতে কেমন। প্রদীপ বলে তারা হেলমেট পরেছিল, তাই তাদের মুখ দেখা যায়নি। এই শুনে জয়রাজ বলে তা বাইকের নাম্বারটা মনে আছে। প্রদীপ বলে না, সেটা খেয়াল করেনি। তখন জয়রাজ বলে খেয়াল করবে কি করে, কারণ সেখানে কোনো বাইক ছিলই না। এরপর জয়রাজ ইনভেস্টিগেটিং অফিসার অর্ণবকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে সেই বাইক আরোহী এবং সেই মহিলার কি কোনো খোঁজ পেয়েছে। অর্ণব বলে না, কোনো খোঁজ পাওয়া যায়নি, এখনও তাদের খোঁজ চলছে। এই শুনে জয়রাজ হাসতে হাসতে বলে বাইক নেই, শ্লীলতাহানি হওয়া সেই মহিলাটি নেই, পুলিশের তদন্তর কোনো শেষ নেই, তাহলে আছেটা কি? এক ঝুড়ি মিথ্যে অভিযোগ। অর্ণব কি একটাও প্রমাণ দিতে পারবে যে সেই দিন রাতে ওই বাইকটা ছিল? অর্ণব তখন চুপ করে থাকে, কারণ তাদের কাছে কোনো প্রমাণই নেই। এরপর পৃথা বলে যে ভিকটিম ছেলে এবং মেয়েটির খোঁজ চলছে, আর এর মধ্যে যদি পুলিশকে ঠিক মতন তদন্ত করতে না দেওয়া হয়, তাহলে প্রয়াত আইসি তাপস সাহার ওপর ইনজাস্টিস হবে। তাই সে কোর্টের কাছে আবেদন করছে যে অ্যাটলিস্ট 14 দিনের জন্য যেন এই 5 জন সাসপেক্টকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়। এই সব শুনে জাজ নিজের রায় জানায় যে এই 5 সাসপেক্টদের আরও 10 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে রাখা হবে। এর পরের সিনে আমরা দেখি প্রীতার বয়ফ্রেন্ড প্রীতাকে না জানিয়ে কলকাতায় তার সাথে দেখা করতে আসে এবং প্রীতার ফ্যামিলিকে জানায় সে এখন থেকে কলকাতায় থাকবে। প্রীতা এই শুনে অবাক হয়ে যায়। প্রীতাকে দেখে মনে হচ্ছিল যেন ওর বয়ফ্রেন্ডের কলকাতায় থাকার ব্যাপারে খুশি না। এরপর প্রীতা অজয়বাবুর সাথে দেখা করতে গিয়ে মৃদুলকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে সে প্রীতার মেসেজের রিপ্লাই করছে না কেন। মৃদুল বলে সে প্রীতার কথা রাখার চেষ্টা করছে, কারণ প্রীতা নিজেই তাকে বলেছিল যেন সে প্রীতাকে ডিস্টার্ব না করে। প্রীতা বলে তার নিশ্চয়ই কিছু বলার আছে, তাই তো নিজে থেকে মেসেজ করছে। তাদের কথাবার্তায় অজয়বাবুর ঘুম ভেঙে যায়। অজয়বাবু প্রীতাকে দেখে জিজ্ঞাসা করে সেখানে কি করছে। প্রীতা বলে সে তাকেই দেখতে এসেছিল। এই শুনে অজয়বাবু বলে কেসের বাইরে প্রীতার জীবনে যা চলছে সব যেন এখন প্রীতা ভুলে যায়, কারণ জয়রাজের এগেনস্টে কেসে জিততে গেলে প্রীতাকে নিজের কাজে বেস্ট হতে হবে, আর নষ্ট করার মতন সময় প্রীতার হাতে এক ফোঁটাও নেই। তাই অজয়বাবু প্রীতাকে নিজের কাজে লেগে পড়তে বলে। এরপর আমরা 2 নম্বর হিয়ারিংয়ের সিন দেখতে পাই। সেখানে জয়রাজ বলে ঘটনাটির পর শিবনাথ নাকি বেশ কয়েকদিন ফেরার ছিলেন, তারপর ফিরে এসে নিজে থেকেই পুলিশের কাছে স্যারেন্ডার করেন। পুলিশকে কোনোরকম স্টেটমেন্ট না দিয়ে সরাসরি আদালতে নিজের বয়ান দেওয়ার আর্জি জানায়। কেন সেটাই শিবনাথ কোর্টে সবার কাছে বলে। শিবনাথ বলে নতুন বছর পড়লে সে প্রত্যেক বছর 3-4 দিনের জন্য নিজের গ্রামের বাড়ি যায়, কারণ সেখানে তার বউ বাচ্চা আছে। আর এইবারও গেছিল। ঘরে টিভি আছে, কিন্তু বাংলা নিউজ চ্যানেল চলে না, তাই শুরুর কিছুদিন সে বুঝতেই পারেনি কলকাতায় এমন একটা কেসে সে ফেসে গেছে। এই শুনে পৃথা বলে ফেসে গেছেন? একটা লোককে পিটিয়ে আধমরা করে গ্রামের বাড়ি গিয়ে লুকিয়েছিলেন, ভেবেছিলেন বেঁচে যাবেন, তারপর পুলিশের ভয়ে ধরা দিয়েছেন। শিবনাথ বলে এইসব মিথ্যে, তাদের ফাঁসানোর জন্য এইসব করা হয়েছে। আর তারা পুলিশের ভয় পাবেন না কেন? তারা তো নিজেরাই পুলিশ। তারা শুধু কোর্টে নিজেদের সত্যিটা জানাতে চেয়েছিল, তাই স্যারেন্ডার করেছে। তখন পৃথা জিজ্ঞেস করে কি সেই সত্যি, সেখানে কি ঘটেছিল? শিবনাথ বলে সেই দিন রাতে সেখানে কোনো বাইক টাইক কিছুই ছিল না। তারা যখন ট্যাক্সি নিয়ে পাস করছিল, তাপসবাবুর বন্ধুরা দুজন ওনাকে অলরেডি খুব মারছিলেন। তাপসবাবু বাঁচার জন্য তাদের ট্যাক্সির সামনে এসে পড়েন। উনি বলেন গাড়ি থামাতে, এবং উনি কলকাতার পুলিশের লোক। কিন্তু তারা তাপসবাবুর কথায় বিশ্বাস করেননি এবং ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কি হয়েছে সে আর জানে না। এই শুনে পৃথা বলে যে তাহলে আপনি বলতে চান যে এফটি সিংয়ের কোনো ঘটনাই ঘটেনি? এর আগে 2 জন অভিযুক্ত সেম বয়ান দিয়েছে, এমনকি উমাকান্ত সেম বয়ান দিয়েছে, তাহলে কোনটা সত্যি হিসাবে ধরবে সে? বাসুদেব বলে
আদালতে সত্যিটা বলা তার ডিউটি, আর সে তাই করেছে। তাদেরকে এই কেসে ফাঁসানো হচ্ছে। আর আশুতোষ, উমাকান্ত, সুব্রত যে সেম বয়ান দিয়েছে, তার কি কোনো প্রমাণ আছে? পৃথা বলে, পুলিশের কাছে ওদের রিটেন স্টেটমেন্ট রয়েছে, তাতে ওদের সই রয়েছে। বাসুদেব বলে যে পৃথা জানেই না সাসপেক্টদের দিয়ে নিজেদের ফেভারে লেখা স্টেটমেন্টের নিচে একটা সই আদায় করার জন্য পুলিশ কী করতে পারে। পুলিশ জঘন্য অত্যাচার করে স্টেটমেন্ট আদায় করে। এই শুনে পৃথা বলে, যদি সত্যিই পুলিশ অভিযুক্তদের ধরে মারধর করে স্টেটমেন্ট নিয়ে থাকে, তাহলে সে কোর্টকে রিকোয়েস্ট করবে অ্যাকশন নেওয়ার জন্য। কিন্তু একটা কোয়েশ্চেন তো রয়েই যাচ্ছে। উমাকান্ত একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার হিসাবে ঘাবড়ে যেতেই পারে, কিন্তু বাকি 4 জন পুলিশ কর্মী হয়েও রাস্তা এত বড় ঝামেলা হচ্ছে দেখেও মুখ বুজে সেখান থেকে চলে গেল। তারা এটা আটকানোর চেষ্টা করলো না? যদি সেই দিন তারা এটা আটকানোর চেষ্টা করত, তাহলে হয়তো তাপসবাবুর প্রাণ বেঁচে যেত। এই ব্যাপারে জয়রাজকে কিছু বলতে বললে জয়রাজ বলে সেও পৃথার সাথে একমত, কিন্তু সেদিন তারা পুলিশ হয়েও অফ ডিউটিতে ছিল, আর এর জন্য ইনকোয়ারি হতেই পারে, কিন্তু এতে এটা প্রমাণ হয় না যে তার মক্কেলরা খুনি। 3 নম্বর হিয়ারিংয়ে জয়রাজ বলে যে প্রথম থেকেই সরকার পক্ষের উকিল আর ইনভেস্টিগেটিং অফিসার এটাই প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে যে তার 5 মক্কেলই দোষী। তাই তারা আর এই কেসটার অন্য দিকটা দেখছেই না। তারা ওপেন মাইন্ডে এই কেসটা ইনভেস্টিগেশন করছে না। এর তো অন্য পসিবিলিটিও আছে, যেমন সেই দিন তাপসবাবু ছাড়া ওই জায়গায় আরও 7 জন উপস্থিত ছিলেন, তাপসবাবুর 2 বন্ধু এবং তার 5 মক্কেল। এটা নিয়ে তো কারোর প্রশ্ন নেই যে সেই দিন তার 5 মক্কেল অল্প সময়ের জন্য হলেও সেখানে উপস্থিত ছিলেন, অথচ পুলিশ পুরো প্রশ্নটা করছে তার 5 মক্কেলকে। বাকি যারা ছিলেন প্রদীপ আর নিখিলেশ, পুলিশ কেন তাদের প্রশ্ন করছে না? জয়দেব আরও বলে যে প্রদীপবাবুর কাছ থেকে তাপসবাবু 27,000 টাকা পেতেন, যেটা প্রদীপবাবু দিচ্ছিলেন না। এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়েছিল। আগের বছর দুর্গাপুজোর দশমীর রাতে ভাসানের সময় ঝামেলাটা খুব খারাপ দিকে চলে যায়। আর এই ঘটনার উইটনেসদের বয়ান জয়রাজ জাজকেও দেখায়। জয়রাজ এবার দ্বিতীয় সত্যিটা বলে, তাপসবাবু এবং নিখিলেশবাবু দুজনেই একই সাথে পুলিশের রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করেন, কিন্তু চাকরিটা পায় তাপসবাবু। অবশ্য নিন্দুকেরা বলেন যে তাপসবাবুর এক মামার পরিচিত কাউন্সিলর ছিলেন, যার ইনফ্লুয়েন্সে তাপসবাবুই চাকরিটা পান। এই নিয়ে তাদের মধ্যে খুব কথা কাটাকাটিও হয়েছিল। এইবার 3 নম্বর সত্যি হলো সুতপা দেবী, অর্থাৎ প্রয়াত আইসি তাপস সাহার ওয়াইফ। তিনি এবং তাপসবাবুর বন্ধু প্রদীপ একই কলেজে পড়তেন, ব্যাচমেট ছিলেন, বন্ধু ছিলেন। লোকে বলে নাকি একটু বেশি বন্ধু ছিলেন। এই সব শুনে পৃথা নিজেকে আটকে রাখতে পারে না এবং জাজকে বলে ডিফেন্স ইচ্ছে করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এই কেসটাকে চাঞ্চল্যকর করার চেষ্টা করছে। এই সময় সুতপা দেবীর অবস্থা ভালো নয়। ওনার 2 মাইনর সন্তান আছে, একজনের বয়স 2 আর একজনের বয়স 6। আর পৃথা জানতো জয়রাজ এরকম নোংরামো করতেই পারে, তাই আজ থেকে 8 দিন আগে সে লোয়ার কোর্টে একটি টেম্পোরারি রিস্টেনিং অর্ডার অর্থাৎ সাময়িক নিষেধের জন্য অ্যাপ্লাই করেছিল। তাই জয়রাজ একজন মহিলাকে কোর্টে সবার সামনে কোনো খারাপ কথা বলতে পারেন না, যার এই কেসে কোনো রোলই নেই। আর জাজও এতে রাজি হয় এবং জয়রাজও এর জন্য ক্ষমা চায়। এরপর জয়রাজ বলে যে সে একজন সাধারণ উকিল হয়েও যদি এটা খুঁড়ে বের করতে পারে যে তাপসবাবুকে খুন করার পেছনে প্রদীপ এবং নিখিলেশবাবুর যথেষ্ট উদ্দেশ্য এবং সুযোগ ছিল, তাহলে চাইলে কি পুলিশ এটা খুঁজে বের করতে পারে না, নাকি বের করতে চান না? তাই সে চায় পুলিশ যেন এই তদন্তটা ওপেন মাইন্ডে করে, শুধুমাত্র তার মক্কেলদের কোণঠাসা করার জন্য নয়। আর জাজও জয়রাজের কথায় রাজি হয় এবং পুলিশকেও পুরো তদন্তটা 2 পক্ষের হয়েই করতে বলে, যাতে আসল সত্যিটা সবার সামনে আসতে পারে। এরপর সুশান্তবাবু অর্ণবকে তাপসবাবুর 2 বন্ধুকে পুলিশ কাস্টাডিতে নিতে বলে। তাই অর্ণব প্রদীপ এবং নিখিলেশকে গ্রেফতার করে। এরপর 4 নম্বর হিয়ারিংয়ে জয়রাজ বলে যে শুরু থেকেই তার মক্কেলের ওপর অভিযোগ করা হচ্ছে যে ওরা নাকি মদ্যপ ছিলেন এবং তারা নাকি নেশার ঝোঁকে এইসব করে বসেছে। এইসব প্রমাণহীন উত্তর দেওয়ার প্রয়োজনতা সে অন্তত অনুভব করে না, কিন্তু যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো এই প্রশ্নটা করা যে সেই রাতে গাড়িটা কে চালাচ্ছিল। তাপসবাবুর বন্ধুর উইটনেস হিসেবে সেই রাতে তাপসবাবু নিজেই গাড়িটা চালাচ্ছিল। হসপিটালে ভর্তি করার আগে এমার্জেন্সি আউটডোর টিকিটে স্পষ্ট লেখা আছে যে ফিউ প্যাকস অফ অ্যালকোহল, অর্থাৎ একজন দায়িত্ববান পুলিশকর্মী হিসাবে প্রয়াত আইসি তাপস সাহা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, সাধারণ ভাষায় যাকে বলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। এর উত্তরে পৃথা বলে যে যেহেতু আউটডোর টিকিটের প্রশ্ন উঠছে, তাই সে সেই দিন হসপিটালে থাকা আরএমও ডক্টর অতনু হাজরাকে কাঠগড়ায় ডেকে নিতে চায়। এরপর পৃথা ডক্টর অতনুকে জিজ্ঞাসা করে যে কোনো টেস্ট ছাড়া কিভাবে বোঝা যায় যে পেশেন্টের পেটে কতটা মদ আছে, আদেও উনি মদ খেয়েছিলেন কি না, আর সে কি করে বুঝল যে তাপসবাবুর পেটে কতটা মদ ছিল। ডক্টর অতনু বলে এত পরিষ্কারভাবে সব কিছু মনে নেই, আর সেই টাইমে উনি পেশেন্টদের নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, কিন্তু সেই দিন তিনি দেখেছিলেন তাপসবাবুর জামায় বমির দাগ ছিল। এই শুনে পৃথা জাজকে বলে যে জামার বমি দেখে কোনোভাবে প্রমাণিত হয়
যে তাপসবাবু মদ খেয়েছিলেন? তখন জয়রাজ বলে যে স্পষ্ট ডকুমেন্টে লেখা আছে যে ফিউ প্যাকস অফ অ্যালকোহল। প্রীতা বলে জয়রাজবাবু একটা ছোট্ট ডকুমেন্টকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন না, আর দিচ্ছেন বলেই ডাউট হচ্ছে। তাই সে পুলিশের প্রাক্তন ফরেন্সিক হেড এবং গ্রাফোলজিস্ট ডক্টর অসীমকে কাঠগড়ায় ডাকে। এরপর প্রীতা ডক্টর অসীমকে সেই আউটডোরের টিকিট দেখিয়ে জিজ্ঞাসা করে হ্যান্ডরাইটিং এক্সপার্ট হিসাবে তার 30 বছরের এক্সপিরিয়েন্স কী বলছে। ডক্টর অসীম বলেন যে হাতের লেখাটা মিলছে না, বাকি টিকিটটা যার লেখা লাস্টের 4টে শব্দ তার লেখা নয়, আর সেই 4টে শব্দ হলো ফিউ পেগস অফ অ্যালকোহল। আর আমরা আগেই দেখেছিলাম লুকিয়ে লুকিয়ে তাপসবাবুর এভিডেন্স বক্স থেকে ডাক্তারের একটি প্রেসক্রিপশন বার করে তাতে কিছু লিখছিল। ডক্টর অসীম আরও বলে যে পেনের কালির রং কাছাকাছি হলেও দুটো হাতের লেখা একদম আলাদা। এরপর প্রীতা জাজকে বলে যে যেই এভিডেন্সের ওপর ডিফেন্স এত জোর দিচ্ছিল সেটা আসলে এভিডেন্স হিসাবে এফেক্টিভই নয়, কারণ এই এভিডেন্সটাকে টেম্পার্ড করা হয়েছে। তাই এই এভিডেন্সটা যেন কোর্ট থেকে ডিসকার্ড করা হয়, আর তার সাথে সে নেক্সট হিয়ারিংয়ের ডেট চেয়ে নেয়। এরপর আমরা প্রীতাকে অর্ণবের সাথে দেখা করতে দেখি। প্রীতা অর্ণবকে জিজ্ঞাসা করে সে কি কিছু পেয়েছে কিনা। অর্ণব বলে না, এভিডেন্স রুমের লগবুকে কোনো এন্ট্রি নেই, কোনো প্রত্যক্ষ দোষীও নেই। যে বা যারা এই কাজটা করেছে তারা অত্যন্ত সতর্কভাবে এবং বেআইনিভাবে এই কাজটা করেছে। এই শুনে প্রীতা বলে যে সে আগে থেকে জানতো যে কিছুই পাওয়া যাবে না, কেউ বাসুদেবদের সাহায্য করছে, না তো জয়রাজ নিজে এই কেসটা লড়তে আসার লোক নয়। এরপর আমরা জয়রাজকে নিখিলবাবুর সাথে দেখা করতে দেখি। নিখিলবাবু জয়রাজকে বলে যে নেতা হতে গেলে অনেক নোংরা ঘাঁটতে হয়, নিজের হাতে নয়, অজুহাতে। জয়রাজ বলে তাহলে শিবনাথ আর বাসুদেব হলো নিখিলবাবুর সেই অজুহাত। জয়রাজ পুরোটাই জানে। গত বিধানসভার ইলেকশনের আগে ওই 2 মক্কেলের ডিউটি এই মন্ত্রীর কেন্দ্রেই পড়েছিল। সে এমনি এমনি ওই চুনিপুটির জন্য জয়রাজকে ফোন করেনি। জয়রাজ আরও বলে যে ওই 4 জনকে বাঁচানোর জন্য নিখিলবাবুর ছেলেরা এভিডেন্সগুলোকে নিয়ে এমন টেম্পার্ড করেছে যে এখন জয়রাজকেই সব ঠিক করতে হচ্ছে। সে নিখিলবাবুকে বলে যেন তার ছেলেরা এরপর কিছু না করে, যা করার জয়রাজ নিজেই করবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর 5 নম্বর হিয়ারিংয়ে জয়রাজ তাপসবাবুর ফরেন্সিক রিপোর্ট আদালতে পেশ করে। সেই ফরেন্সিক রিপোর্টে লেখা ছিল যে তাপসবাবুর পেটে মদ পাওয়া গেছে, তার মানে তাপসবাবু সেদিন মদ খেয়েছিল। তখন প্রীতা বলে যে তাপসবাবুর বন্ধুরা বলেছে সেই দিন নিউ ইয়ার ইভ হওয়া সত্ত্বেও তাপসবাবু মদ খাননি, কারণ উনি ড্রাইভার সিটে ছিলেন। উনি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করার মতন মানুষই ছিলেন না। এই শুনে জয়রাজ বলে তাহলে কি পোস্টমর্টম রিপোর্টটা মিথ্যে? এতে তো কোনো হ্যান্ডরাইটিং নেই, এটা টাইপ করা ডকুমেন্ট। জাজ এইসব শুনে নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়ে দেয়, কারণ কারোরই কাছে কোনো এভিডেন্স নেই। এর পরের সিনে আমরা প্রীতার ফ্যামিলিকে এবং তার বয়ফ্রেন্ডের ফ্যামিলিকে একসাথে ডিনার করতে দেখি। সেখানে প্রীতা জানতে পারে যে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে বিয়ের পর ইউএসএ চলে যাবে। এই শুনে প্রীতা অনেক রেগে যায়, কারণ তার বয়ফ্রেন্ড তাকে এই বিষয়ে কিছুই বলেনি এবং প্রীতা নিজের কেরিয়ারকে খুব ভালোবাসে। তাই প্রীতা সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। দেখে মনে হচ্ছিল প্রীতার শরীর ভালো নেই। ওয়াশরুম থেকে বেরোতেই প্রীতা দেখে তার বাবা মৃদুলের সাথে কথা বলছে। মৃদুলও নিজের ওয়াইফ এবং মেয়েকে নিয়ে এই রেস্টুরেন্টেই খেতে এসেছিল। প্রীতা তখন মৃদুলকে বলে যে তার সাথে প্রীতার কেসের ব্যাপারে কিছু কথা আছে। এরপর মৃদুল প্রীতার সাথে কথা বলার জন্য সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। মৃদুল প্রীতাকে বলে সে প্রীতাকে খুব ভালোবাসে। প্রীতা বলে নাটক না করতে, কারণ মৃদুলের বউ বাচ্চা দুটোই আছে। এই শুনে মৃদুল বলে যে সে মানছে সেটা, কিন্তু প্রীতারও তো ফিয়ন্সে আছে। প্রীতা বলে মৃদুল চাইলেই তাদের সম্পর্কটাকে ঝেড়ে ফেলতে পারে, কিন্তু প্রীতা চাইলেই সেটা করতে পারবে না, কারণ এই সম্পর্কের বীজ সে নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছে, মানে সে প্রেগনেন্ট, আর তার সন্তানের বাবা হলো মৃদুল। এইসব পেছন থেকে প্রীতার বয়ফ্রেন্ড শুনে ফেলে। আর অন্যদিকে সুশান্ত মিডিয়ার সামনে এসে সেই বাইক চালকের উদ্দেশ্যে কিছু কথা বলে। সুশান্ত বলেন আপনি যেই হন, আপনি যদি সত্যি থেকে থাকেন তাহলে আপনাকে একটাই অনুরোধ, আপনি প্রকাশ্যে আসুন। আপনাকে হেনস্থর হাত থেকে বাঁচাতে গিয়ে আইসি তাপস সাহা গুরুতরভাবে আহত হয়েছিলেন, এখন আর তিনি বেঁচে নেই। তার দোষীদের শাস্তি দেওয়ার জন্য আপনার বয়ান খুবই জরুরি। আর এরপর থেকেই থানায় নানান ধরনের লোক এসে অর্ণবের কাছে দাবি করে যে তারা সেদিন বাইকে ছিল, কিন্তু অর্ণব বুঝতেই পারে যে তারা সবাই মিথ্যে কথা বলছে। এরপর প্রীতা অর্ণবের সাথে দেখা করতে আসে। প্রীতা অর্ণবকে তাদের এভিডেন্সগুলো সাবধানে রাখতে বলে, কারণ আগে এভিডেন্সগুলোকে যাভাবে টেম্পার্ড করা হয়েছিল তাই ওদের এইবার আরও সাবধান হতে হবে। তখন অর্ণব বলে এত সাবধান হবেটাই বা কি, সেই তো তাপসবাবুর পেটে মদ পাওয়া গেল। এই শুনে প্রীতা বলে একটা মেয়েকে বাঁচানোর সাথে মদের কোনো সম্পর্ক নেই। অর্ণব বলে তাহলে মেয়েটা গেল কোথায়, কর্পূরের মতো উবে গেল? প্রীতা তখন চুপ করে থাকে। এরপর অর্ণবের সাথে পুলিশ সায়েন্স ল্যাবের সেই লোকটা দেখা করতে আসে এবং তাকে জানায় সেই দিন সে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট বিমল এসে বলে যে ও বাকিটা করে দেবে, আর এটা আমরা আগেই দেখেছিলাম।
বিমল সেই দিন পোস্টমর্টম রিপোর্টটা টাইপ করে লালবাজারে পাঠিয়ে দেবে বলেছিল। তার মানে বিমলই তাপসবাবুর পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করেছিল এবং তাতে লিখেছিল ফিউ পেগস অফ অ্যালকোহল। সেই লোকটা আরও বলে যে সেই দিনের পর থেকে বিমলকে সে আর অফিসে দেখেনি। এইবার অর্ণব বুঝতে পারে যে তাপসবাবুর পোস্টমর্টম রিপোর্টটাও ফেক। এরপর অর্ণব রাতে পুরো ব্যাপারটা পৃথাকে জানায়। পৃথাই সব কিছু নিয়ে আপসেট ছিল। পৃথা অর্ণবকে জানায় যে তার বিয়ে ভেঙে গেছে। সে তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে থাকাকালীন সে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছিল, আর এখন সে প্রেগনেন্ট, আর তার ওপর এত বড় কেস। সে কি করে দুটোকে ম্যানেজ করবে বুঝতে পারছে না। এরপর আমরা জয়রাজকে পৃথার সাথে কথা বলতে দেখি। জয়রাজ পৃথাকে কিছু কথা বলতে চায়, অপোনেন্ট হিসেবে নয়, একজন লয়ার হিসেবে। এটা কোর্ট, এখানে কেউ কাউকে একটুও জায়গা দেবে না। আর আদর্শ, মরালিটি এইসব সিনেমায় ভালো লাগে, বাস্তব জীবনে না। পৃথা তো অজয়বাবুকে আইডল মনে করে, এককালে জয়রাজও করত। কিন্তু উচ্চতায় উঠতে গিয়ে অজয়বাবু নিজের আদর্শ, মরালিটি সব মাটিতে মিশিয়ে দিয়েছিল। আর এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে নিখিলকে আমরা জয়রাজের সাথে কথা বলতে দেখি। নিখিল জয়রাজকে জিজ্ঞাসা করে যে সে কি জানে সে কার এগেনস্টে এই কেসটা লড়ছে। জয়রাজ বলে নিরুপম রায়, বিচারপতি নিখিল রয়ের ছেলের এগেনস্টে। নিখিলবাবু বলে জয়রাজ যে তাকে না বলছে সেটা কি তার বস অজয় জানে? জয়রাজ বলে হ্যাঁ, ভালো করে জানে। আর উনি জানেন এই কেসটা যখন জয়রাজের কাছে এসছে তাহলে সত্যের জয় হবেই, আর নিখিলবাবু অজয় স্যারকে কিনতে পারবেন না। তখন নিখিলবাবু বলেন যে অজয়ের বড় মেয়ে মুকুলিকার সাথে জয়রাজের সম্পর্ক আছে, সেটা কি অজয় জানেন? জয়রাজ বলে না, এখনও উনি জানেন না, তবে ওনাকে জানিয়ে দিতে জয়রাজের কোনো অসুবিধা নেই। আর সম্পর্ক জানাজানির ভয় সে কোনো মতে এই কেসটা হারবে না। নিখিলবাবু তখন জয়রাজেরই সামনে অজয়বাবুকে ফোন করে এবং অজয়কে বলে যে তার জাজ হবার এপিলটা তার কাছে এসছে, তাই সে তাকে ফোন করেছে। অজয়বাবু এই শুনে খুশি হয় আর বলে ওনার বড় মেয়ে মুকুলিকার বিয়েটা তো নিখিলবাবুর হ্যাঁর ওপরেই ডিপেন্ড করছে। মানে অজয়বাবু নিজের বড় মেয়ের সাথে নিখিলবাবুর ছেলের বিয়ে দিতে চাইছিল। নিখিলবাবু বলে যে তার জামাই তো হিট অ্যান্ড রান মার্ডার কেসে ফেসে আছে, সেই দিকটা তো দেখতে হবে, তাই সে যেন জয়রাজকে এই কেসটা হেরে যেতে বলে। অজয়বাবু বলে সে নিশ্চয়ই জয়রাজকে এই কেসটা হেরে যেতে বলবে। জয়রাজ এইসব শুনে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। সে যাকে এত মানত, নিজের আইডেল মনে করত, সেই কিনা এরকম করল। জয়রাজ তখন নিখিলবাবুকে বলে সেই কেসটা হেরে যাবে, কিন্তু তার একটা শর্ত আছে। অজয়বাবু কোনো মতে জাজ না হতে পারে। নিখিলবাবু মুকুলিকার কথা জিজ্ঞাসা করে। জয়রাজ বলে মুকুলিকা যখন নিজের বাবার আসল রূপটা জানতে পারবে তখন ও নিজেই ওই বাড়ি ছেড়ে চলে আসবে। এই বলে জয়রাজ সেখান থেকে চলে যায়। পৃথা এইসব শুনে জয়রাজকে জিজ্ঞাসা করে আপনি নিজে কি করলেন? জয়রাজ বলে আদর্শের ব্যাগটা নামিয়ে পাবলিক প্রসিকিউটর হিসাবে ইস্তফা দেয় এবং সাইড বদল করে। এবং সে আরও বলে যে পৃথা আজকের যা সেটা সে 7 বছর আগে ছিল, আর সে আজকের যা সেটা যেন পৃথাকে 7 বছর পর না হতে হয়, তাই সে পৃথার কাছে এসেছিল। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর পৃথা তার বস অজয়বাবুর সাথে দেখা করতে যায় এবং তাকে বলে পৃথাকে যে করেই হোক এই কেসটা জিততেই হবে, সত্যিটাকে জেতাতেই হবে। এই বলে সে এই কেসটা থেকে রিজাইন করে নেয়। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সেই দিন 31st নাইটে বাইকের পেছনে পৃথাই বসেছিল আর মৃদুল বাইকটা চালাচ্ছিল। তাপসবাবু পৃথাকেই বাঁচাতে গিয়ে ওই 4 জনের হাতে মার খেয়ে মৃত্যু ঘটেছিল। আসলে সেই দিন পৃথা মৃদুলের সাথে একটা ক্যাফেতে দেখা করতে গেছিল এবং সেখানে পৃথা ডিসাইড করে যে তারা এরকম লুকিয়ে লুকিয়ে নিজেদের সম্পর্কটাকে আর রাখবে না। আর সেখান থেকে বাড়ি ফেরার পথেই সেই ঘটনাটা ঘটে। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে আর আমরা পৃথাকে দেখি কোর্টে কাঠগড়ায় এসে বলে যে সেই দিন 31st নাইটে সেই মেয়েটা আর কেউ না, পৃথাই ছিল। জয়রাজ তখন তাকে প্রশ্ন করে যে এটা সে আগে বলেনি কেন? পৃথা বলে সে ছোটবেলা থেকেই উকিল হতে চাইতো, কারণ তার ছোট কাকা অপূর্ব রায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র সেলস এক্সিকিউটিভের কাজ করত, কিন্তু প্রত্যেকটা কাজেরই প্রোস অ্যান্ড কনস থাকে। এই ক্ষেত্রে তার ছোট কাকাকে বাধ্য হয়ে উইকেন্ডসে ক্লায়েন্টের সাথে গিয়ে ড্রিঙ্ক করতে হতো। এইভাবেই সব কিছু চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাড়িতে পুলিশ আসে আর তার ছোটকাকে ধরে নিয়ে যায়। পরে জানা যায় যে তার ছোটকা একজন ক্লায়েন্টের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল আর তার স্বামী ছোটকার নামে অ্যাডাল্টারি কেস দিয়েছিল 497A, আর 3 বছর সেই কেসটা চলেছিল। কিন্তু তার ছোটকা কাউকে বোঝাতেই পারেনি যে সে নির্দোষ। তার ছোটকা জানতই না যে সেই মহিলাটা বিবাহিত। তারপর শেষমেশ কোর্টের নির্ণয় আসে আর তার ছোটকা 5 বছরের জেল হয়। আর 5 বছর পর যখন তার ছোটকা বাড়ি ফেরে তখন তার ছোটকা স্কিজোফ্রেনিয়ার রোগে আক্রান্ত। এই দেখে পৃথা সবসময় ভাবত যে সে যদি লয়ার হতো তাহলে তার ছোটকা হয়তো জাস্টিস পেত। তারপর সময় বদলেছে, কিন্তু সমাজ বদলায়নি। এখনও কারোর গায়ে কাদা ছেটানোর সুযোগ পেলে কেউ এক মুহূর্ত ভাবে না। চাইলেই সত্যিটা বলা যায় না, কারণ সব সত্যিরই কনসিকুয়েন্স থাকে, আর সেই কনসিকুয়েন্স একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। আর এই রকম টকড অ্যাবাউট কেস
মিডিয়া হাঁ করে বসে আছে। এক একটা ভিকটিম তাদের কাছে টিআরপি, তাদের চোখের জলের দাম আরও বেশি, আর তাদের পার্সোনাল লাইফ ইনফরমেশন তো আসল গুপ্তধন। যেমন এই কেসে সুতপা দেবীর জীবনটা ছারকার হয়ে গেল শুধুমাত্র ডিফেন্সের নোংরামোর জন্য। তাই সে এই সত্যিটা বলার সাহস পায়নি। রোজ সকালে তাকে নিজের সাথে লড়াই করতে হতো, আর সেই লড়াইকে হারিয়ে দিত ওর ভয়। ভয় ছিল ওর কেরিয়ারের কী হবে, ওর মা বাবাকে লোকে কি বলবে। প্রীতা সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় এই সত্যিটাকে লুকিয়ে রাখার জন্য। তখন জয়রাজ প্রীতাকে 3টে প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, সেই দিন রাতে প্রীতা যখন দেখল তাপসবাবুকে বেধড়ক মারা হচ্ছে, সে সেখান থেকে পালিয়ে গেল কেন? দ্বিতীয় প্রশ্ন, প্রীতার কাছে বা তার লয়ার অজয়বাবুর কাছে কি এমন কোনো প্রমাণ আছে যার দ্বারা সত্যি সত্যি প্রমাণিত হয় যে সেই মেয়েটি প্রীতাই? আর তৃতীয় প্রশ্ন, সেই রাতে তার সাথে বাইকার ওই সঙ্গীটি কে? তখন অজয়বাবু নিজের সেকেন্ড উইটনেসকে কোর্টে ডাকে, আর সে হলো মৃদুল। মৃদুলের নাম শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ মৃদুল অজয়বাবুরই ছেলে। মৃদুল কোর্টে সবাইকে জানায় সেই দিন রাতে মৃদুলই প্রীতার সাথে ছিল। পরে প্রীতা মৃদুলকে বলেছিল যে সবাইকে সব সত্যিটা জানানো উচিত, কিন্তু মৃদুলই তাকে বারণ করেছিল, কারণ এই ব্যাপারটা সামনে এলে সবাই প্রীতা আর মৃদুলের সম্পর্কের ব্যাপারটা জেনে যাবে। আর মৃদুল বিবাহিত, এমনকি তার একটা বাচ্চাও আছে, তাই সে কাউকে কিছু জানাতে চায়নি। এরপর অজয়বাবু জাজকে মৃদুল এবং প্রীতার মোবাইল টাওয়ার লোকেশন দেখায়, এবং ঘটনাটা যেই পেট্রোল পাম্প থেকে শুরু হয় সেই পেট্রোল পাম্প থেকেই মৃদুল নিজের বাইকে তেল ভরিয়েছিল। সেই পেট্রোল পাম্পের রিসিটও দেখায়, যেখানে পেমেন্টটা মৃদুল নিজের ভিসা কার্ড থেকেই করেছিল। এরপর জয়রাজ কিছু বলতে গিয়ে প্রীতার দিকে তাকিয়ে আর কিছু বলে না, এবং সে নিজের হার স্বীকার করে। এরপর জাজ এই কেসের রায় দেয় যে প্রয়াত আইসি তাপস সাহাকে ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগে ট্যাক্সি ড্রাইভার উমাকান্ত সাউ, বাসুদেব বাউরি, শিবনাথ গুপ্তা, আশুতোষ সাহা এবং সুব্রত মাইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর সেই সঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য প্রীতা রয় এবং মৃদুল চ্যাটার্জিকে মাথাপিছু 60,000 টাকা জরিমানা ধার্য করা হলো। সেই সঙ্গে প্রয়াত তাপসবাবুর 2 বন্ধু প্রদীপ কুণ্ডু এবং নিখিলেশ সামন্তকে অবিলম্বে বেকসুর খালাস করা হলো। তার সাথে এই কেসে অনেক এভিডেন্স টেম্পার্ড করতে দেখা গেছে, তাই পুলিশকে এই বিষয়ে ইনভেস্টিগেট করে একটা আলাদা চার্জশিট ফাইল করার আদেশ দেওয়া হলো, এবং এই কেসটা ক্লোজ করা হলো। অর্থাৎ প্রীতা এই কেসটা জিতে যায় এবং প্রয়াত আইসি তাপস সাহা ন্যায্য বিচার পায়। আর এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন, টাটা।